আওয়ামী লীগ সরকারের আমলের দিকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ সংসদে প্রশ্ন তোলেন, যখন ইসলামী ব্যাংক জোরপূর্বক জবরদখল করা হয়েছিল তখন তো গ্রাহকরা আতঙ্কিত হয়ে এভাবে টাকা তুলে নেননি। তখন যারা চুপ ছিলেন এখন তারাই ব্যাংক নিয়ে সংসদে ও সংসদের বাহিরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ব্যাংক নিয়ে মিথ্যাচার করেছে। জামায়াত ব্যাংকটি পরিচালনাকালে লাভজনক হয়নি, বরং 268 কোটি টাকা লোকসান করেছে। বিস্তারিত শুনুন অর্থমন্ত্রীর কণ্ঠে। ব্যাংক থেকে যে টাকাগুলো বের হয়েছে সেগুলোর প্রতিবাদে উনি চ্যালেঞ্জ করেছেন যে এখানে জামাত ইসলামীর কোনো রকমের এর সাথে জড়িত না। উনি চ্যালেঞ্জ করেছেন, গোল্ড মেডেল দিতে বলেছেন। মাননীয় স্পিকার, এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে। এই দাবিটা সালামও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা নেয়নি, কেউ নিজের নামে টাকা নেয়নি। কারণ মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলোর উদ্রেক কোত্থেকে হয়েছে? এই প্রশ্নগুলোর উদ্রেক হয়েছে বিগত নির্বাচনে। আমরা দেখেছি কি পরিমাণে টাকা খরচ হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। অবিশ্বাস্য রকমের টাকা খরচ হয়েছে প্রত্যেকটি নির্বাচনী এলাকায়। আমরা বিপুল অঙ্কের টাকার সম্মুখীন হয়েছি। এমন এমন ক্যান্ডিডেট যাদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নাই, বুঝলাম নির্বাচনী আইন ভায়োলেট করেও ব্যবসা বাণিজ্য থাকলে নিজের পয়সা খরচ করতেছে। এমন এমন ক্যান্ডিডেট ছিল যাদের তেমন কোনো আয়ের উৎস সম্বন্ধে জানা নাই, কিন্তু তারাও কোটি কোটি, 50 কোটি, 100 কোটি টাকা খরচ করেছে। মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলো আসছে কিন্তু ওই জায়গা থেকে। ব্যাংকের ভিতরে বাইরে যে উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ব্যাংকের ভিতরে এবং বাইরে উচ্ছৃঙ্খল উগ্রতার সাথে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে এবং এটা এখনো অব্যাহত আছে, এটা হচ্ছে একটা দিক। এবং এটার সাথে সাথে যে আপনাদের যে মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল, এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নাই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে, এবং এর পেছনে কারো হাত আছে। আমরা বিশ্বাস করি কোন কোন শক্তির হাত আছে। তারা চায়, আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়। ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। এখানে ইসলামিক ব্যাংকের ভালোর জন্য কেউ বলছে, আমি সেটা বিশ্বাস করতে চাই না। মাননীয় স্পিকার, এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিকভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি না আমরা যেই কথাগুলো বলি আর্থিক শৃঙ্খলার কথা, আমরা যখন বলি ম্যাক্রো স্টেবিলিটির কথা, আমরা যখন বিনিয়োগের কথা বলি, আমরা কিন্তু কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করি। আপনি বিএনপির বিগত দিনের সরকারগুলোর ইতিহাস যদি আপনি দেখবেন, আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন নাই, শেয়ার বাজার নিয়ে কোনো প্রশ্ন নাই, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় বিএনপির সময় সবচেয়ে সচল ছিল। সেই জায়গা থেকে তো আমরা সরে দাঁড়াই নাই, আমরা বরঞ্চ আরো ভালোর দিকে যাচ্ছি। এখন বাংলাদেশে আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা বিএনপির চেয়ে বেশি কেউ অনুধাবন করে না। মাননীয় স্পিকার, এখানে মাননীয় স্পিকার ওনাদের পিটিশনে একটা জায়গায় আমি আসছি, যে ওনারা বলছেন ফ্যাসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে পথে অগ্রসর হচ্ছিল। 1 বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে
137 কোটিতে উন্নীত হয়, ঠিক এমন সময় দখলদারি ইত্যাদি ইত্যাদি। এটার একটা হিসাব আমি মাননীয় স্পিকার দিচ্ছি। ব্যাংকটির ব্যবস্থাপনার স্বার্থে যেই 2 বছরের ওনারা প্রফিটের কথা বলছেন, ওই 2 বছরের ব্যাংকের যে প্রভিশন, প্রায় 70,000 কোটি টাকার মতো প্রভিশন ওনারা ওই বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে, তার পরের বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ এটা আসলে ওই প্রভিশন যদি আপনি দেখান যে এনপিএল, নন পারফরমেন্স লোনে, এটা বিশাল ক্ষতির অবস্থানে ছিল। সুতরাং দিস ইজ উইন্ডো ড্রেসিং, এটা প্রফিট না মাননীয় স্পিকার, দিস ইজ উইন্ডো ড্রেসিং। একজন বক্তা এখানে বলেছেন ইসলামিক ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংক নয়, এটা একটা ইকোসিস্টেম। সঠিকভাবে বলেছেন, ইট ইজ অ্যান ইকোসিস্টেম। এই ব্যাংকটাকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মাননীয় স্পিকার, এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এবং আমি বিশ্বাস করি এই ইকোসিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেটা আমি একটু আগেই বলছিলাম, ওইটা আবার রিপিট করি। 2025 সালের শেষে ইসলামী ব্যাংকের শ্রেণীকৃত ঋণ 94,000 কোটি টাকায় পৌঁছেছে, যা ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর 51%। 31শে ডিসেম্বর 2024 তারিখে ব্যাংকটির 69,000 কোটি টাকা প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে, যেটা একটু আগে বলেছিলেন। আর একটু স্পেসিফিক্যালি বলছি, আমি 70,000 কোটি টাকার মতো প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে ইসলামিক ব্যাংক। পরবর্তীতে 31 ডিসেম্বরের 2025 তারিখে 84,000 কোটি টাকার প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে। সুতরাং 2026-এর প্রথম প্রান্তিকে ব্যাংকটি প্রায় 268 কোটি টাকা নিট লোকসান করেছে, প্রফিট করে নাই, লোকসান করেছে। সো এইটা কথা হচ্ছে, আপনারা বলছেন এই ব্যাংকের এই ব্যাংকটির যে সফলতার কথা বলেছেন, সেটাও আমি বুঝলাম। আপনি উইথড্রয়ালের ব্যাপারটা আমি আবারও বলি যে যখন স্বৈরশাসকের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় ইসলামিক ব্যাংক যখন টেক ওভার হয়, স্বৈরশাসকের লোকজন যখন টেক ওভার করেছে বলে আপনারা বলছেন, তখন কি ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা প্রত্যাহার করেছিল? করে নাই। এই জন্য আমি বলছি, একজন চেয়ারম্যানের নিয়োগের জন্য ব্যাংকের গ্রাহকরা টাকা উইথড্র করে নিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ ডিপোজিটারদের সাথে, ডিপোজিটার ব্যাংকের গ্রাহকের সাথে ব্যাংকের চেয়ারম্যানকে, এটা তাদের কোনো সম্পর্কিত কোনো ব্যাপার নয়। আপনারা শেয়ার বৈধ মালিকের কাছে ফেরত দেওয়ার কথা বলছেন, ভালো কথা। আসলে পুরো প্রসেসটাই তো তাই। আমি আপনারা কি বলছেন ঠিক বুঝতে পারছি না। মানে স্পিকার, ফুল এখন যে প্রসেসটা চলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সেটাই তো উদ্দেশ্য। সরকার তার বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদেরও সুবিধা হবে, শেয়ার হোল্ডারেরও সুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে। এবং সেই পরিবর্তন আনার অধিকার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক আইনের পরিপ্রেক্ষিতে আছে। সেই কাজটি তারা করছে। এখানে আপনাদের আপত্তির আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এবং এর মাধ্যমে এইটা একটা আইনও তো আছে, সময়সীমাও নির্ধারিত আছে, কতদিনের মধ্যে এটা বাংলাদেশ ব্যাংকে করতে হবে। তা আপনারা একটু অপেক্ষা করুন না, দেখুন শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে কাজটি হাতে নিয়েছে সেটা তারা সফলভাবে করতে পারে কিনা। আমরা তো দেখেছি, আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার
এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা এই টেলিভিশন, গাড়ি, এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে। হ্যাঁ, ঋণ নাই? হ্যাঁ, ও তো তাইলে 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 ব্যাংক করেছেন কি জন্য? আজকে যে ভঙ্গুর অর্থনীতি আমরা হাতে নিয়েছি, এটাকে আমরা স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ফিনান্সিয়াল সেক্টরের গুরুত্ব যে কত, ফিনান্সিয়াল সেক্টরের যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি। এটা না বুঝার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন।